আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের ভিডিওটি অন্যরকমভাবে সাজিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমার ভিডিওর সাথে আছো তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটির সাথে থাকবে। দেখা যায় একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকজনের দেখার সুযোগ করে দেয়। প্লিজ তাই আমার ভিডিওটি দেখার প্রথমে তোমরা একটি লাইক দিয়ে দেখা শুরু করবে। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে কিভাবে বালিশের কভার বানানো যায় সেই নিয়মটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি বেডশিটের ১ গজ কাপড় নিয়েছি। ১ গজ কাপড় দিয়ে আমি ২টি বালিশের কভার বানাবো। বালিশের কভার বানিয়ে কিন্তু তারপরে অনেকগুলো কাপড় থাকে। এই যে দেখেছো, আমি প্রথমে একটি পুরনো বালিশের কভার দিয়ে মেপে নিয়েছি, তারপর একটি বালিশের কভার কেটে নিয়েছি, তারপরে তার উপরে আবার যে কভারটা প্রথমে কেটে নিয়েছি ওইটা আবার অন্য কাপড়ের উপর বসিয়ে তারপর কেটে নিছি। আমি কিন্তু কোনো ফিতা বা রুল ব্যবহার করিনি। তোমরা যে দেখতেছো এই কাটিংটা খুবই সহজ। তোমরা যদি আমার এই কাটিংটা ফলো করো তাহলে দেখবে যারা বালিশের কভার না কাটতে পারো তারা কিন্তু অতি অল্প সহজেই এই বালিশের কভারটা কেটে নিতে পারবে। অনেকেই নাকি বালিশের কভার কাটতে পারে না। আমি এই সহজ পদ্ধতিতে সহজ নিয়মে কেটে থাকি এবং সেলাই করে থাকি। আমি দেখেছি যে অন্যান্য দর্জিরা খুবই কঠিনভাবে বালিশের কভারগুলো বানিয়ে থাকে। তোমরা আমার এই কাটিংটা ফলো করবে এবং সেলাইটা ফলো করবে, দেখবে তারা যে বালিশের কভার বানিয়ে থাকে আর আমার বালিশের কভার বানানোর মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না। এখন আমি মেশিনে বসে গেলাম। মেশিনে বসে এখন সেলাই করতেছি। প্রথমে দেখেছো যে আমি একটি ৬ ইঞ্চি পরিমাণ একটা টুকরা ছিল, ওই টুকরাটার বর্ডারটা চিকন করে সেলাই করে নিয়েছি। এখন আমি বালিশের কভারের কাপড়টা উল্টো সাইড বাহিরে দিয়ে ভাও সাইড ভিতরে দিয়ে তারপর এখন আমি সাইডের সাইড সেলাই করে নিব। এই যে দেখতেছো আমি কিভাবে চারের সাইড সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রুল করিনি, তারপরও নিজের চোখের অনুমান অনুযায়ী সেলাই করতেছি। আর যারা না পারো তারা কিন্তু রুল করে নিতে পারো। আর যদি কোনো অংশ বোঝার সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আমি কিন্তু আমার মেশিনে আমার নিজের কাপড় চোপড়, আমার সংসারের যাবতীয় সেলাই এই মেশিনেই করে থাকি। এই যে এখন ২টি বালিশের কভার বানাচ্ছি। এই বালিশের ২টি কভার যদি আমি দর্জির কাছে বানাতে যেতাম তাহলে আমার ২টি বালিশের কভার বানাতে ১০০ টাকা লাগতো। ওদিকে দেখো আমি কিন্তু এই বালিশের কভার ২টি ১০ মিনিটের মধ্যেই বানিয়ে ফেলেছি। আবার দেখা যায় যে কোনো একটু ছিঁড়া কিছুজন কাজের জন্য যায় তাহলে তারা অল্প একটু সেলাই করে দিবে, সেইটাও ৫০ টাকার নিচে তারা নিতে চায় না। আর যদি একটি সুতি 3 পিসে বানাতে যায় দর্জির কাছে, তার মজুরি ইদানিং 450-500 টাকা। এর জন্য দেখো আমি ডিজাইন করে জামা বানাতে যাই তাহলে 800 টাকার মজুরির নিচে কোনো জামা বানানো যায় না। তারপরও দেখা যায় কত রকমের সমস্যা হয়। জামা লুজ হয়, ফিটিংয়ে হয় না, লংয়ে ছোটো হয়, বড় হয়, অনেক রকমের আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আর যদি আমরা দেখা যায় মেশিন চালাতে পারি আর দর্জি কাজটা শিখে নিতে পারি তাহলে এইরকম সমস্যা আমাদের আর হওয়ার সম্ভাবনা থাকে না। এই যে দেখো আমি এই যে বালিশের কভারটা সেলাই করে ফেলেছি। এখন কভারটা আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টানোর পরে তারপরে আমি ১.৫ ইঞ্চি পরিমাণ চাইরে সাইডে রেখে তারপরে সেলাই করে নিব। এইখানেও কিন্তু আমি কোনো মাপ দিয়ে দাগ দিয়ে নেইনি। এখানেও আমি অনুমান মতো সেলাই করে নিব। তারপরে তোমরা পরে দেখতে পারবে যে আমার সেলাইটা ঠিক হয়েছে কিনা। আমি কিন্তু কখনো ফিতা ব্যবহার করে বা দাগ দিয়ে সেলাই করি না, নিজের চোখের অনুমান অনুযায়ী সেলাই করে থাকি।
আর যা বলতেছিলাম, এই যে দেখো আমার কিন্তু বালিশের কভার সেলাই করা হয়েছে। তোমাদের আমি বালিশে কভার ঢুকিয়ে তারপর এই যে দেখিয়ে দিলাম। দেখো তো যারা দর্জিরা বানায় তাদের কোনো অংশে আমার বালিশের কভারটা খারাপ হয়েছে কিনা তা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই যে দেখো কত সুন্দর আমার বালিশের সাথে ফিটিং হয়ে গিয়েছে। আমি কিন্তু পুরনো একটা বালিশের কভার মাপ দিয়ে বানিয়ে নিয়েছি। আর যদি পুরনো বালিশের কভার না থাকে সমস্যা নেই, ফিতে দিয়ে মাপ দিয়ে বানানো যায়, তাতে কোনো প্রবলেম হয় না। এইভাবে আমি আমার সংসারের টুকিটাকি যত সেলাই আছে, আমার যত কাপড় চোপড় আছে, আমাদের বাচ্চার কম বেশি কাপড় চোপড় আমি মেশিনে সেলাই করে থাকি। এইভাবে দেখা যায় মেশিনে সেলাই করে আমি আমার স্বামীর বছরে লাখ লাখ টাকার চেয়েও বেশি পরিমাণ টাকা সংসারের খরচ বাঁচিয়ে দেই। আর দেখা যায় যদি আমি মেশিনের সেলাইটা না জানতাম, আমার নিজের কাপড় চোপড়, আমার পরিবারের, আমার সন্তানের কাপড় চোপড়, অন্য অন্য সেলাইয়ের কাজের জন্য আমার বছরে অনেক টাকা খরচ চলে যেত। এখন আমি মেশিনের কাজ করতে পারি, সেলাই করতে পারি, এর জন্য দেখা যায় বছরে এই টাকাটা আমার লাগতেছে না। তোমরা যারা মেশিনে কাজ না করতে পারো, বাহিরে কাপড় চোপড় বানিয়ে থাকো, তারা তো অবশ্যই জেনে থাকো যে আমাদের কি পরিমাণে কাপড় চোপড় বানানোর জন্য আমাদের কি পরিমাণে খরচ হয়ে থাকে। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আমি কিন্তু বালিশের কভারের কাপড়টা সকালে কেটে রেখেছিলাম, তারপরে মাগরিবের নামাজের পরে বানিয়ে নিয়েছি। এখন রাত্রের রান্নাটা সেরে নিয়েছি অফ ক্যামেরায়। আমি আজকে রাত্রে রান্নার জন্য রুটি বানিয়েছি এবং আপনার ভাইয়ের জন্য লাউ ভাজি করে নিয়েছি। আর আপনার ভাইয়ে প্রতিদিন ইদানিং কাঁচা পেঁপে খায়। আমি 2টি পেঁপে নিয়েছি। পেঁপে একটি দেখা যায় পেকে গিয়েছে, আরেকটি কাঁচা আছে। পাকাগুলো আমরা খেয়ে ফেলবো, কাঁচাটা সে খাবে, কেননা তার ডায়াবেটিস আছে এর জন্য। আর দুপুরে যে রান্না করেছিলাম ওইখান থেকেও অনেক কিছু আছে, ভাত আছে, তরি তরকারি আছে, যার যেটা ভালো লাগে সে সেইটা খেয়ে নেবে। আরফানের জন্য গরুর দুধ জাল করে নিয়েছি, ওকে রাত্রে দুধ ভাত খাওয়াবো। আর আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা যদি জানতে চাও তোমার ভাইয়ে প্রতিদিন কাঁচা পেঁপে কেন খায়, এর উপকারিতা কি, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি এর জন্য একটি ভিডিও বানাবো, ওইখানে বলে দেব কাঁচা পেঁপের উপকারিতা কি। এই যে আমি দেখো আমার ছোট ছেলে কত সুন্দর কাঁচা পেঁপে খাচ্ছে। ও কিন্তু পাকা পেঁপেটা খেতে চায় না, কিন্তু কাঁচা পেঁপেটা খায়। এর জন্য কিন্তু একটি বাচ্চার অনেক উপকার হয়। কাঁচা পেঁপের যে কত প্রকারের উপকারিতা আছে তা বলে শেষ করা যাবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।